আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হজপজ বাই নাহিদ। আজকে আমি এসেছি হচ্ছে আমার সেকেন্ড ভিডিও নিয়ে ক্যানাডার লাইফের। সো আজকে ওয়েদারটা হচ্ছে একটু স্নোই, আর টেম্পারেচারটা লাস্ট কিছুদিন -20-25 ছিল। এখন টেম্পারেচারটা একটু ভালো। এখন আজকের এই মুহূর্তের টেম্পারেচার হচ্ছে -3। সো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো, আমার যেই এলাকাতে থাকি এই এলাকার আশেপাশের যে বাসার আশেপাশের যে পরিবেশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর একটু প্ল্যান করেই বেরোয়েছি। সো আশা করি আপনারা দেখতে থাকুন, ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছি আমি আসলে যেই সিটিতে থাকি সিটির নাম হচ্ছে ক্যামলুপস। এটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়ার একটা হিলি সিটি। এই সিটিটা বেসিক্যালি মোরলেস পাহাড়ের মধ্যেই। আমাদের দেশে বান্দরবন বা খাগড়াছড়ি যে এরিয়াগুলি একটু পাহাড়ি ওরকম টাইপের এরিয়া, বাট এরিয়াটা একটু পরিপাটি, অনেক সুন্দর। এখান থেকে আপনি আশেপাশের যে ভিউগুলি পাবেন এটা আপনার খুব চমৎকার ভিউ। আপনি এখানে ধরেন দূরে যেই পাহাড়গুলি অনেক সুন্দর লাগে আসলে। আপনাদেরকে আমার বাসার ভেতর থেকে যে ভিউ বাইরের ওই ভিউটা আমি কিছুক্ষণ পরে দেখাবো। আপাতত আশেপাশের এরিয়াগুলি আপনাদেরকে একটু দেখাই। সো আমি আসলে যেই জায়গাটাতে থাকি আপনাদেরকে ভিডিওতে দেখাই। এটা হচ্ছে একটা দেখেন, এটার এই যে দেখেন এটা ছোট ছোট কিছু অ্যাপার্টমেন্ট আছে এখানে। এটা হচ্ছে বেসিক্যালি 3টা ফ্লোরের অ্যাপার্টমেন্ট। দেখেন এই অ্যাপার্টমেন্টের এরিয়াটা হচ্ছে বেসিক্যালি সামিট প্লেস বলে এটাকে। এখানে যেগুলি হয় এই অ্যাপার্টমেন্টগুলিতে বেসিক্যালি একটা ফ্লোর থাকে হচ্ছে বেসমেন্টে, আর 2টা উপরে ফ্লোর থাকে। সো আমি থাকি ফার্স্ট ফ্লোরে। এই যে দেখেন, এই যে বেসমেন্টে একটা ফ্লোর, তার উপরে। আর এখানে ক্যানাডার পরিবেশটা হচ্ছে আপনার টেম্পারেচার যতই মাইনাস থাকুক, আপনার যখন স্নো হওয়ার সময় আপনার ঠান্ডাটা একটু কম লাগে। আপনার ঠান্ডাটা বাড়ে হচ্ছে বেসিক্যালি আপনি যখন স্নো পড়া বন্ধ হয়ে যায় এবং আইসগুলি গলতে শুরু করে, তখন ওই সময়টাতেই প্রচণ্ড ঠান্ডা লাগে। আজকে যেমন আপনার স্নো পড়ছে, আবার একটু একটু করে বাতাস আসতেছে, বাতাসের কারণে একটু ঠান্ডা লাগতেছে। বাট গত কয়েকদিন খুব ভয়াবহ ঠান্ডা ছিল, কারণ -20-25 টেম্পারেচার। সো এটা অনেক ঠান্ডা অ্যাকচুয়ালি। আর ক্যানাডাতে এসে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, আমি বাংলাদেশে তো শুধু গাড়ি বলতে টয়োটা, হন্ডা, মিৎসুবিশি, কিছু চাইনিজ কার এখন রিসেন্টলি দেখা যাচ্ছে রাস্তায়। আর এখানে আসলে আপনার গাড়ির ব্র্যান্ডের কোনো শেষ নাই। আপনি কী টাইপের গাড়ির ব্র্যান্ড চান, প্রত্যেকটা ব্র্যান্ডই আছে সারা পৃথিবীর। টেসলা থেকে শুরু করে BMW, মার্সিডিজ, অডি, এগুলি আসলে এখানে মানুষের কাছে খুব একটা কোনো না। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এটা হচ্ছে এখানকার, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে পাবলিক ট্রান্সপোর্ট, এটা হচ্ছে পাবলিক বাস। সো এই বাসের হচ্ছে আপনার মাসে 4,000 থেকে 5,000 টাকা দিয়ে, একটা বাংলাদেশ টাকায় আমি বলছি, এখানে $50 লাগে। একটা করবেন, বাসের পাস নেবেন 1 মাসের জন্য। এই পাসে শুধু এই বাস না, এখানকার যতগুলো পাবলিক ট্রান্সপোর্ট আছে ক্যামরুপ সিটিতে, প্রত্যেকটা ট্রান্সপোর্টই আপনি অ্যাভেল করতে পারবেন ওই পাসে 1 মাসের জন্য। এটা হচ্ছে জিএমসির গাড়ি। আর এখানে দেখেন, এখানে একটা সুন্দর কমিউনিটি। হ্যাঁ, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টই 2 থেকে 3 তলা করে। হ্যাঁ, আর এখানে আমি জানি না অন্যান্য সিটিগুলিতে আমি যাইনি, বাট আপনার বিশেষ করে ক্যামলুপসে এখানে আমি খুব কমই হাই স্টোরিড বিল্ডিং খুব কমই দেখেছি। ম্যাক্সিমামই হচ্ছে 2 থেকে 3 তলা বিল্ডিং, এবং প্রত্যেকটা বিল্ডিংয়েই আপনার কি বলে, এদের প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনার উইন্টারে নিজেকে সারভাইভ করে নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ হিটিং সিস্টেম আছে। এবং আপনার বাসার ভিতর যখন ঢুকে যাবে তখন আপনার কাছে পরিবেশটা একদম নর্মালি মনে হবে। বাসা থেকে যখন বাইর হবেন তখনই যখন স্নো পড়ে বা প্রচুর পরিমাণ মাইনাস টেম্পারেচার থাকে, তখন কিন্তু একটু ডিফিকাল্ট আসলে বের হাঁটা। তো সেক্ষেত্রে আপনার পার্সোনাল গাড়ি থাকলে ব্যাপারটা একটু ইজি হয়। তাছাড়া আপনি যদি গাড়ি ছাড়া চলেন, তাহলে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে চললে, তাহলে সেক্ষেত্রে আপনার অনেক লাগবে, কি বলে, এই ঠান্ডা দিয়ে কিছুক্ষণ দাঁড়াতে হবে। আর বাসগুলি তো আসলে ওর স্কেজুয়াল অনুযায়ী আসে। সো স্কেজুয়ালি আপনাকে একটু ওয়েট করতে হবে, ওয়েট করে তারপরে বাসে উঠতে হবে।
এই আর কি। আর বাসে ওঠার ক্ষেত্রে একটা ভালো সুবিধা আছে, আপনি এমন না যে আপনি একদম স্টপেজে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আপনার ব্যাপারটা হলো যে আপনি বাসের স্টপেজে যাবেন, বাস কিন্তু আপনি গুগল ম্যাপে দেখতে পারবেন কোথায় আছে এবং আসতে কত সময় লাগবে। ওই সময় অনুপাতে আপনি যদি স্টপেজে এসে দাঁড়ান, আপনি অটোমেটিক্যালি খুব অল্প সময়ের মধ্যে বাস ধরতে পারবেন। এই আর কি। এই যে দেখেন এখানে আরেকটা কমিউনিটি দেখেন। আমাদের দেশে আমরা যেটা এখন পর্যন্ত পারি না সেটা যে একটা সিস্টেমের মধ্যে চলা। এখানে কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফই একটা সিস্টেমের মধ্যে চলে। মানুষ যারা এখানে তাদের লাইফস্টাইল লিড করে প্রত্যেকটাই একটা, সবাই গভর্নমেন্টের যে প্রসেসগুলি বা এখানে ল এনফোর্সমেন্ট বডির যে রুলসগুলি, ওরা একদম রুলসগুলি সুন্দরভাবে মেনটেন করতে হয়। হ্যালো। এখানে ক্যামরুপসে বেসিক্যালি আপনার 3 টাইপের বাসা পাওয়া যায়। একটা হচ্ছে অ্যাপার্টমেন্ট, আর একটা হচ্ছে আপনার ভিলাগুলি। ভিলাগুলিতে ইউজুয়ালি যেটা হয়, একটা উপরে ফ্লোর থাকে আর বেসমেন্ট থাকে। আর বেসিক্যালি ভিলাতে যখন আপনি রেন্ট নেবেন, রেন্ট নিতে গেলে ম্যাক্সিমামই ভিলাতে হচ্ছে বেসমেন্ট পাওয়া যায়। এখানে টপ ফ্লোরগুলিতে অনেক এক্সপেন্সিভ হয়, অনেক রেন্ট হয়, সেক্ষেত্রে আপনার বেসমেন্টেই। আবার বেসমেন্টটাতে একটু সমস্যা হচ্ছে, বেসমেন্টে একটু ম্যাক্সিমামগুলিতেই হয় যে আলো বাতাস একটু কম থাকে, মানে আলো বাতাসের মধ্যে বাতাস তো থাকে না, আলোর একটু ঘাটতি থাকে, তো একটু সাফোকেশন হওয়ার সম্ভাবনা থাকে আর কি। বাট বেসমেন্টগুলিও সুন্দর। আর অ্যাপার্টমেন্টে ওদের সব ধরনের সুযোগ সুবিধা থাকে। অ্যাপার্টমেন্টে একটা সুবিধা হচ্ছে কি, আপনি যখন স্নো হয়, যেমন আপনার ভিলা টাইপের বাসাগুলিতে, যেমন এগুলি হচ্ছে ভিলা, আপনাদেরকে দেখাই, এই যেগুলি হচ্ছে ভিলা। এই ভিলা টাইপের বাসাগুলিতে যেটা হয়, আপনার এই যে স্নো পড়ছে, এই স্নোগুলি কিন্তু নিজেকে ক্লিন করতে হয় সকালবেলা প্রতিদিন উঠে। এই যে নিজের সামনে, বাসার সামনে যে স্নো পড়বে, সেই স্নোগুলি নিজেকে ক্লিন করতে হয়। এটা আসলে প্রতিদিন করাটা, এটা যদিও একটা অভ্যস্ততার ব্যাপার থাকে, অভ্যস্ত হয়ে যায় মানুষ। আর অ্যাপার্টমেন্টে একটা সুবিধা হচ্ছে, ওদের যে অ্যাপার্টমেন্ট অথরিটি এটা ক্লিন করে, এবং এটার জন্য ওরা মাসে একটা চার্জ নেয়, সেটা হচ্ছে রেন্টের সাথে অ্যাডজাস্ট করা। আর অ্যাপার্টমেন্টে আপনার সামনে যে ক্লিন করে, বাট গাড়ির যে উপরে আপনার স্নো পড়ে বা এগুলি, গাড়ির আশেপাশে যে স্নোগুলি, এগুলো আপনার নিজেকেই ক্লিন করতে হবে। সো এটা হচ্ছে ব্যাপার আর কি। আর আসলে আমি আসার পর থেকে আমার যে বাসার আশেপাশে আমি এখনও ঘুরি নেই। আজকে আপনাদেরকেও ভিডিওতে দেখাচ্ছি এবং আমি নিজেও ঘুরছি, আইডিয়া নিচ্ছি। আর এখানে আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছি, আমি বেসিক্যালি এখানে যখন এসেছি, আসার আগে এখানে একটা মোটেল বুক করে এসেছি, কারণ আমি আসলে এখানে জানি না যে আসার আগে যদি বাসা ঠিক করে ফেলি, তো বাসা যেখানে আমি ঠিক করব সেখান থেকে আমার ওয়ার্ক প্লেস বা আমার বাচ্চার স্কুল এগুলি কত দূরে হবে না হবে, এটা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। সো ইন দ্যাট কেস আমার কাছে ওটাই ওয়াইজ ডিসিশন মনে হয়েছে যে আগে একটা মোটেল ঠিক করলাম, মোটেলে থেকে এরপরে যখন বাচ্চাকে স্কুলে দিলাম বা আমার যে ওয়ার্ক প্লেস সব কিছু মানে কাছাকাছি, বা যে জায়গাটা আসলে ওই প্লেসগুলির কাছাকাছি কনভিনিয়েন্ট হবে, ওই জায়গার আশেপাশেই কোথাও বাসা নিব, এই আর কি। সো সব কিছু অ্যাজ প্ল্যান্ডই হয়েছে। আর এখানে এই বাসা ভাড়াটা এখন রিসেন্ট কেসে অনেক বেশি, কারণ হচ্ছে এখানে এই বাসাগুলি আগে যেরকম খুব অ্যাভেলেবেল ছিল, এখন অ্যাভেলেবিলিটিও কমে গিয়েছে, কারণ প্রচুর মানুষ এখানে এসেছে। সো এই আর কি, এখন একটু অ্যাফোর্ড করাটা কাইন্ড অফ ডিফিকাল্ট। আপনারা যখন ভবিষ্যতে আসবেন, এটা আপনারা অবশ্যই মাথায় রেখে আসবেন। যখন এই ক্যানাডাতে বিশেষ করে মেট্রোপলিটন সিটিগুলিতে আরও বাসা ভাড়া অনেক বেশি। আমি যদিও যে এলাকাতে থাকি, এই এলাকায় বাসা ভাড়া কম্পারেটিভলি কিছুটা একটু কম, এই আর কি। আর এখানে বাসা ভাড়ার নিয়ম আপনাদেরকে বলে দেই। এখানে বাসা ভাড়ার নিয়ম হচ্ছে, আপনি যখন ফ্যামিলি নিয়ে আসবেন, আপনার ধরেন আপনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ যদি আসেন, তাইলে এক রুমের একটা বাসা আপনারা নিতে পারেন। আর যখন বাচ্চা কাচ্চা থাকবে, ধরেন আপনার 2টা বাচ্চা আবার আপনার হাজব্যান্ড ওয়াইফ, তাহলে অবশ্যই আপনাদেরকে 2 রুমের বাসা নিতে হবে। আর বাসায় 2 রুমের বাসা নেওয়া মানে তো বুঝেনি, একটু এক্সপেন্সিভ হয়ে যায়, এই আর কি। আর আজকে ওয়েদারটা একটু গ্লুমি এবং স্নো পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। সো এদিকে আমি অনেকটুকুই এসেছি, দেখেন আশেপাশে পরিবেশটা এদিকে, এই যে।
সো আমি আস্তে আস্তে এখান থেকে মুভ করি, তো রাস্তা ক্রস করি, ওই পাশটাতে যাই। হাঁটতে হাঁটতে আপনাদের সাথে আমার ক্যানাডা আসার পরে এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করি। এখানে লাইফস্টাইল বা অনেক কিছুই আমাদের বাংলাদেশ থেকে অনেক ভালো, মানুষের কোনো ঝামেলা নাই, সব কিছুই আসলে আপনি যদি রুলস মেনটেন করেন সব কিছুই আপনার জন্য ইজি। এখানে আপনি কোনো কিছুতেই কোনো প্রবলেম আমি এখন পর্যন্ত পাইনি। বাট প্রবলেম হচ্ছে আমি অ্যাজ এ মুসলিম আমাদের দেশে যেরকম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান শুনি, এখানে আজানটা শোনা যায় না। এটা আমার জন্য আমি মনে করি একটা অ্যাজ এ মুসলিম এটা আমি মেনে নিতে পারি না। আর নামাজ পড়ার ক্ষেত্রে ধরেন আমরা মসজিদে জামাতে নামাজ পড়ি, এখানে সবসময় কাজে আপনি যখন ইনভলভ থাকবেন তখন সবসময় মসজিদে জামাতে নামাজ পড়ার স্কোপ থাকবে না, নিজের নামাজ পড়ার টাইমটা নিজের ম্যানেজ করে নিতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর এর বাইরে হচ্ছে আমাদের দেশে যেমন আমাদের আশেপাশের বন্ধু আত্মীয় স্বজন বা সবাইকে আমরা যেভাবে সবসময় কাছে পাই, এখানে আসলে ওইটা সম্ভব হয় না, এখানে সম্ভব না আসলে, কারণ আত্মীয় স্বজন তো আসলে দেশেই থাকে, সো তাদেরকে মিস করা হয় এই। আর এর বাইরে এখানে যারাই আসলে আমাদের দেশি কমিউনিটি আছে বাংলাদেশি, তারা সবাই হেল্পফুল, খুবই কর্ডিয়াল। আমি যে কয়জন লোকের সাথেই আসার পরে দেখা হয়েছে বা কথাবার্তা হয়েছে, ঘুরেছি, সবাই খুব আন্তরিক ছিল এবং আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হেল্প করেছে। সো ওই ধরনের ব্যাপারগুলিতে কোনো সমস্যা নাই, এই আর কি। আর এর বাইরে সব কিছুই তো আসলে সুন্দর, ভালোই লাগে। বাংলাদেশে তো আসলে আমরা বাসা থেকে যখন বেরোই রাস্তায় সব কিছুই মানে কেমন জানি একটা অনিশ্চিত মনে হয়। আমি বাসা থেকে বেরোলাম, এই নাকি আমাকে গাড়ি মেরে দিল, এই নাকি আমাকে রিক্সায় মেরে দিল, এই নাকি আমার চিন্তায় হয়ে গেল। এই ধরনের ব্যাপার স্যাপারগুলির প্রপেন্সিটি খুবই এখানে কম, কারণ এরা আইনটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, এদের রুলসগুলি খুবই বেশি প্রায়োরিটি দেয়, আপনার রুলস মেনটেন করতেই হবে, এই আর কি। আর এখানে আসার পরে প্রথম কাজ যেটা থাকে মানুষের একটা করে, এদের এখানকার বিভিন্ন আইডি আছে, যেমন ব্রিটিশ কলম্বিয়াতে হচ্ছে বিসি আইডি, তারপরে সিন নাম্বার জেনারেট করতে হয়, তারপরে হচ্ছে আপনি যদি এসে গাড়ি কিনেন গাড়ির ইন্স্যুরেন্স করতে হয়, এবং গাড়ির আমরা বাংলাদেশ থেকে যে গাড়ির যে ড্রাইভিং লাইসেন্স করে আসি বা বাংলাদেশে যে আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে এইজ বা এক্সপিরিয়েন্স হয়েছে ধরুন 2 বছরের উপরে হইলে তখন আমি এখানে ক্লাস 5 লাইসেন্সের জন্য এলিজিবল, ক্লাস 5 লাইসেন্সের জন্য আমি এক্সাম দিতে পারি। সো আমি যেমন আসার পরে ক্লাস 5 লাইসেন্সের জন্য আমি নলেজ টেস্ট দিয়েছি, এখন পর্যন্ত আমার নলেজ টেস্টটা আমি সাকসেসফুলি পাস করেছি। আর এখন সামনে হচ্ছে আমার রোড টেস্টটা যদি আমি সাকসেসফুলি পাস করি তাহলে আমি ক্লাস 5 লাইসেন্স পাবো এবং এখানে রাস্তায় ড্রাইভিং করার জন্য আমি এলিজিবল হব। আর বাই দিস টাইম আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, বাংলাদেশি লাইসেন্সে আপনি যদি 2 বছরের উপর এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই লাইসেন্সে আপনি এখানে আসার পরে প্রথম 3 মাস আপনি ওই লাইসেন্সে রাস্তায় ড্রাইভ করার জন্য এলিজিবল, আপনাকে ওরা পারমিশন দিবে। বাট 3 মাস পরে আপনার লাইসেন্সটা এখানে ইনভ্যালিড হয়ে যাবে। সবথেকে ভালো জিনিস হচ্ছে এখানে আপনি যখন 3 মাস সময় পাচ্ছেন, এই 3 মাসে আপনি যদি একটা গাড়ি কিনে ফেলেন এবং এই গাড়িটা দিয়ে রাস্তায় প্র্যাকটিস করতে থাকেন, তো আলটিমেটলি আপনি কিন্তু ক্লাস 5-এর জন্য নিজেকে করে ফেললেন, মানে রেডি করে ফেললেন। ক্লাস 5 আমি মনে করি 3 মাস যে সময় পান, এই 3 মাসের মধ্যে ক্লাস 5-এর লাইসেন্সের পরীক্ষা দিয়ে পাস করে লাইসেন্স নিয়ে নেওয়াই বেটার। আদারওয়াইজ আপনার বাকি পরবর্তী সময়গুলি অনেক টাফ হয়ে যাবে, কারণ আমি এর আগে ভিডিও শুরুতেই বলেছি এখানে গাড়ি ছাড়া চলাটা একটু কোয়াইট ডিফিকাল্ট, এই আর কি। এদিকে দেখেন, এদিকে হচ্ছে আমাদের বাসাগুলি, আমি যেই বাসাগুলি মানে যেই বাসায় আমি থাকি ওই কমিউনিটি অ্যাপার্টমেন্টগুলি। এখানে আমরা যে বাসাগুলিতে থাকি, এই বাসাগুলি যেরকম সুন্দর লাগে, এগুলি কিন্তু আসলে অনেক দিন আগের করা বাসাগুলি। এগুলির বয়স হয়েছে, আপনি শুনলে আপনারা হয়তো অবাক হবেন, এগুলি এক একটা বাসার বয়স অনেক বছর। যেমন আমাদের যে বাসাটা, এই বাসাটা আপনার তৈরি হয়েছে 1985 সালে, 1985। সো অলমোস্ট কত বছর, প্রায় 40 বছরের 50 বছরের পুরানো বাসা এগুলি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখন লাগতেছে, কারণ আপনার
বাতাস না থাকলে আপনার ঠান্ডা অতটা লাগে না, কিন্তু বাতাস যখন শুরু হয় তখন আপনার ভালো পরিমাণেই ঠান্ডা লাগে। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে আমার বাসা থেকে বাইরের যে ভিউটা এটা দেখাবো। এই যে বাসার যে বারান্দা থেকে বাইরের যে ভিউ, চমৎকার ভিউ লাগে, অসাধারণ। রাতের বেলা তো কি বলবো, মানে পাহাড়গুলি মনে হয় যেন গ্লো করে, পাহাড়ের ভিতরে সব লাইট জ্বলে থাকে এবং লাইট দেখে মনে হয় যে মানে অন্যরকম একটা ফিল আসে আর কি। দেখি রাস্তা পার হই, রাস্তা পার হই। ও আল্লাহ, আমাদের বাসার সামনের যে বাস স্টপেজটা, এটা হলো বাস স্টপেজ। এখান থেকেই বাসে উঠে দেখেন, আর এখান থেকে ঠিক ওই দিকটাতে হচ্ছে আমার বাচ্চার স্কুল। আবার প্রতিদিন সকালে মর্নিংয়ে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয় এখান দিয়ে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে এই যে দেখেন, এখানে এই জিনিসটা হচ্ছে একটা কি পুশ ফর বাটন, মানে আপনি যদি রাস্তা ক্রস করেন, রাস্তা ক্রস করতে চান, তাহলে আপনি এই বাটনটা প্রেস করলে ওই পাশ থেকে লাইট ব্লিঙ্ক করবে এবং গাড়িগুলি দাঁড়িয়ে যাবে। গাড়িগুলি দাঁড়িয়ে গেলে আপনার জন্য আপনি তখন রাস্তা ইজিলি পার হতে পারবেন। মানে এখানকার নিয়ম হচ্ছে আপনি যখন এই যে জেব্রা ক্রসিং বা পেডেস্ট্রিয়ান ক্রসিং দিয়ে যখন রাস্তা পার হবেন, এখানে একটা বাটন থাকে, বাটনটা প্রেস করলে তখন আপনাকে কিছু সময় পরে এখানে লাইটটা ব্লিঙ্ক করে ওইদিকে গাড়িগুলিকে রেড লাইট দিবে, ওরা দাঁড়িয়ে যাবে আর আপনি রাস্তা ক্রস করবেন। মানে সব কিছুই আসলে খুব সিস্টেমেটিক এবং খুব সেফ। মানে আপনি এমন না যে গাড়ি করে আমাদের দেশে যেটা হয় যে আপনি রাস্তা পার দিতেছেন, জেব্রা ক্রসিং হোক আর যাই হোক, গাড়িগুলি কোনো জেব্রা ক্রসিং মানে না, বা রাস্তা দিয়ে কি হেঁটে যাচ্ছে, এরা বাম্পার সাথে মানুষের পা লেগে যাচ্ছে, এই ধরনের জিনিসগুলি নিয়ে আমাদের দেশে মানুষ অতটা বদার্ড না। বাট এখানে এরা খুবই বদার্ড। আর এখানে আপনার পেডেস্ট্রিয়ান বা যারা পথচারী, এদের প্রায়োরিটি অনেক বেশি। এবং পথচারীরা এরা আপনি যখন রাস্তা পার হয় তখন আপনি গাড়ি যত স্পিডেই থাকুক আপনি ব্রেক করে দাঁড়িয়ে যেতে হবে। আপনার পেছন দিয়ে গাড়ি যদি মেরেও দেয় তা আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, কারণ এদের রুলসটা পেডেস্ট্রিয়ানদের জন্য খুবই স্ট্রিক্ট। আপনি চাইলে পেডেস্ট্রিয়ান যাচ্ছে রাস্তার মাঝখানে, আমি পার হয়ে যেতে পারবো না, ওই ধরনের কোনো স্কোপ নেই। আপনাকে অবশ্যই ওকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, তাকে আগে আপনি দাঁড়িয়ে যেতে হবে। এই ভিউয়ার্স, আমার হাতটা আইস হয়ে গেছে ক্যামেরার স্টিক ধরতে ধরতে। তো আমি বাসার এক পাশ দিয়ে হেঁটে নামলাম, এখন আরেক পাশ দিয়ে উঠছি উপরে। প্রচণ্ড পরিমাণে এই বাতাস না থাকলে আসলে এই টেম্পারেচার এত ঠান্ডা লাগে না। বাতাসের কারণে ঠান্ডাটা, ওই আইস থেকে ঠান্ডাটা মনে হয় যেন একদম গায়ে এসে লাগছে। তো ভিউয়ার্স, আমি এখন বাসায় গিয়ে আমার বাসার করিডোর থেকে বাইরের ভিউটা আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভিউটা অনেক চমৎকার লাগবে। এই যে নিচে হলো বেসমেন্ট, এই দেখেন বেসমেন্ট, আর এই যে এটা হচ্ছে আমার বাসায় ঢোকার এন্ট্রেন্স। এখান দিয়ে এই যে বাসার ভিতরে, এই যে আমাদের বাসার ভেতর থেকে বাইরের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন কি চমৎকার ভিউ। সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে যে নদীটা দেখা যাচ্ছে, নদীর উপরে দেখেন স্নো পড়ে একদম আইস হয়ে আছে। এই নদীটার নাম হচ্ছে থমসন রিভার। এই ক্যামলুপসে থমসন রিভার নদীটা হচ্ছে অনেক নাম করা। এই নদীর নাম অনুসারে এখানে একটা ইউনিভার্সিটি আছে, থমসন রিভার ইউনিভার্সিটি। তো আর এখান থেকে সামনে আপনি দেখেন ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু এটা একটু যেহেতু স্নো পড়ছে, স্নোর কারণে হচ্ছে পাহাড়টা ভালোভাবে বোঝা যাচ্ছে না।
বাট যখন একদম ওয়েদার ক্লিয়ার থাকে এখান থেকে ভিউটা অনেক চমৎকার লাগে। আর সামনে হচ্ছে আমাদের এই গাড়ি ঘোড়া মুভ করার জায়গাগুলি। এখানে এটা একটা কমিউনিটি, এই এরিয়াটার নাম হচ্ছে সামিট ড্রাইভ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আমি আরও নতুন নতুন ভিডিও করে কানাডা নিয়ে এই আমার চ্যানেলে দিব। তো আশা করি অনেক সুন্দর সুন্দর ভিডিও থাকবে, যেহেতু এখন প্রথম শুরু করছি। সো প্রথম দিকের ভিডিওগুলি আশেপাশে এরিয়া নিয়ে আস্তে আস্তে দূরের অনেক সুন্দর সুন্দর এরিয়াগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানকার লাইফস্টাইল, এখানকার মানুষ কীভাবে সুপার স্টোরে বাজার করে, এখানকার মানুষ কিভাবে মল এরিয়াতে যায় বা কিভাবে কি করে, এবং প্রত্যেকটা জিনিসই আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে টাইম টু টাইম আমার ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আরও বেশ কিছু ধরেন ইনফরমেটিভ ভিডিও, কানাডা আসতে হলে আপনাদের কি করতে হবে বা কানাডার লাইফস্টাইল, এগুলো সব কিছু নিয়ে আমার ভিডিওগুলি থাকবে সামনে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সেই শুভকামনায় আজকের মতো এখানেই ভালো থাকবেন। গুড বাই, আসসালামু আলাইকুম।